লিওনেল মেসি সবকিছু জিতে গেলেন, বিশ্বকাপটা জিতে গেলেন, তখন হয়তো ভেবেছি যে ওটাই হয়তো তার শেষ। মেসি এখনো মাঠে নামলে মেসির সাথে বাকি 10 জন যুদ্ধে যেতে প্রস্তুত। তারা সবাই মাঠে মেসির জন্যই খেলে। আমার কাছে মনে হয় রোনালদোর এখনো ওই জিনিসটাই ল্যাকিং আছে। অবশ্যই মেসির অর্জনের পেছনে স্কালোনির অবদান অনেক। অ্যাটলিস্ট ন্যাশনাল টিমে মেসির অবদানের অনেকটাই আপনার স্কালোনিকে দিতে হবে। আর্জেন্টিনা নাকি শুধু অস্ট্রিয়ার বিপক্ষে খেলছে না, আর্জেন্টিনা আজকে মনে হয় ব্রাজিলের বিপক্ষেও খেলছে। স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। বয়স প্রায় 39, তবু বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে এখনো তিনি আলোচনার কেন্দ্রবিন্দু। একটি গোল দূরে দাঁড়িয়ে আছেন ইতিহাসের একক মালিক হওয়ার অপেক্ষায়। লিওনেল মেসি সেই রেকর্ড গড়ার রাতে সাক্ষী হতে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। দর্শক, আলোচনা করতে চাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ নিয়ে। আছেন ৭১ স্টুডিওতে একজন আর্জেন্টিনার সমর্থক রেজওয়ান আহমেদ। রেজওয়ান আহমেদ, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। সেই সঙ্গে শুভ সকাল, কেমন আছেন? একটু বেশি ভালো থাকার কথা। লিওনেল মেসি তার প্রথম ম্যাচেই দুর্দান্ত হ্যাটট্রিক করলেন এবং আজকে তার সামনে দাঁড়িয়ে আছে রেকর্ড। এই বয়সে যারা আসলে বুটজোড়া তুলে রাখার কথা, তিনি তো দলকে লিড দিচ্ছেনই, সেই সঙ্গে একটা রেকর্ডের অপেক্ষায়। একজন ভক্ত হিসেবে এটা কতটুকু ভালো লাগার? ভক্ত হিসেবে তো অবশ্যই ভালো লাগে, কারণ আর্জেন্টিনা, লিওনেল মেসি, আমাদের জেনারেশনের যারা আর্জেন্টিনা সাপোর্টার, সবারই দেখা যায় যে লিওনেল মেসিকে দেখাই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা। লিওনেল মেসি সবকিছু জিতে গেলেন, বিশ্বকাপটা জিতে গেলেন, তখন হয়তো ভেবেছি যে ওটাই হয়তো তার শেষ। কিন্তু আমাদের জন্য অনেক সুখবর, সকল আর্জেন্টিনা ভক্তদের জন্যই অনেক শান্তির জায়গা যে লিওনেল মেসি এখনো খেলে যাচ্ছেন এবং একইভাবে খেলে যাচ্ছেন। অনেকে হয়তো তাকে যে একটু ডাউট করেছিলেন যে সে হয়তো দেখা যাবে যে একটু বুড়িয়ে গিয়েছেন, একটু স্লো হয়ে গিয়েছেন, তার খেলা এখন কেমন হতে পারে। কিন্তু আমরা তো গত ম্যাচে দেখলামই যে একটা দুর্দান্ত হ্যাটট্রিকের মাধ্যমে সে জানান দিয়েছে মানে মেসি স্টিল হিয়ার। সো এটাই। এইটার আসলে রহস্যটা কি, আপনার কি মনে হয়? 2022-এর পর এখন 2026, 3.5 থেকে 4 বছরের সময় কেটেছে। তো আমরা অন্যান্য প্লেয়ারদেরও দেখেছি। আমি যদি রোনালদোর কথাই বলি, তার বয়সটা হয়তো একটু বেশি, কিন্তু তাকে যেরকমটা আসলে ফিট মনে হয়নি, মানে যেভাবে আসলে ফিট থাকার কথা ছিল, মেসি সেটা আসলে ধরে রেখেছেন। রহস্যটা কি? আমার আসলে এটা মনে হয় না যে রোনালদোর আসলে ফিটনেসে কোনো ঘাটতি আছে। আমার কাছে মনে হয় এখনো রোনালদো যেমন ফিট, মেসিও তেমন ফিট। ওকে। কিন্তু যেটা আসলে পার্থক্যটা গড়ে দিচ্ছে সেটা হচ্ছে মেসির সাথে টোটাল টিমের যে কম্বিনেশনটা, টোটাল টিমের যে বন্ডিংটা। সো দেখা যায় যে মেসি এখনো মাঠে নামলে মেসির সাথে বাকি 10 জন যুদ্ধে যেতে প্রস্তুত। তারা সবাই মাঠে মেসির জন্যই খেলে। আমার কাছে মনে হয় রোনালদোর এখনো ওই জিনিসটাই ল্যাকিং আছে। মানে এই জন্য এত বছর পরে একটা দলে আপনি ওই বন্ডিংটা ঘুরতে পারেন নাই। মানে যদি আমরা আলোচনা করতে চাই, আর্জেন্টিনা কিন্তু চলে আসছে রোনালদো, কারণ এই দুজনই লেজেন্ড এবং একই সাথে দুজনই বিশ্বকাপের ছয়টা আসলে খেলছেন, সো রেকর্ড করছেন। তো সেক্ষেত্রে আলোচনাটা আসলে চলে আসে, যেটা বলছিলেন। হ্যাঁ, সো মেসি আসলে রোনালদো আসবেই, কারণ রোনালদো মেসিকে 20 বছর ধরে কেউ যদি মেসির পেছনে টেক্কা দিতে চায় সেটা ছিল রোনালদো। কিন্তু ওই যে যেটা বলছি, পার্থক্যটা গড়ে দিচ্ছেই শুধু যে মেসি ফিজিক্যালি ফিট আছে তা না, তার টিমমেটরা, রোনালদোর টিমমেটরা আমরা দেখা যাবে যে মাঠে তারা ইন্ডিভিজুয়ালি কিন্তু এখন বলা যায় যে বিশ্বের শ্রেষ্ঠতম খেলোয়াড়রাই পর্তুগাল টিমে আছে। রাইট। সেই তুলনায় কিন্তু আর্জেন্টিনা টিমে এখন অনেকজন আছেন যারা আর্জেন্টিনা লিগে খেলে বা ওরকম অত বড় বড় তরুণ খেলোয়াড়রা তরুণ রয়েছে। খেলোয়াড় আছেন। কিন্তু যেটা ডিফারেন্স গড়ে দিচ্ছে, তারা ক্লাবের জার্সি গায়ে যেমনই খেলুক, কিন্তু ন্যাশনাল টিমের জার্সিতে যখনই তারা মেসির সাথে খেলে, দে টার্ন ডিফারেন্ট প্লেয়ার। একটা পাওয়ার চলে একটা আসে, পাওয়ার চলে আসে যে আমরা মানে ওরা যে খেলতে নামে সেটা না, মনে হয় যে ওরা যুদ্ধ করতে নামছে। দে ক্যান ডু এনিথিং ফর মেসি। সেটাই আসলে। এই যে লিওনেল মেসি, তিনি বিশ্বকাপ জিতেছেন, তার নামের পাশে অনেক অনেক অর্জন রয়েছে, সেই সঙ্গে একটা রেকর্ড, মানে বিশ্বকাপ ট্রফিটা পাওয়া একটা অপূর্ণতা ছিল, সেটা তো হয়ে গেল। সেই সঙ্গে এখন রেকর্ড করে তিনি হয়তো বা বিশ্বকাপটা শেষ করবেন বা অবসর নেবেন। এই যে ক্ষুধাটা, এবং সেই সঙ্গে যদি বলি মেসির এই পথ চলার পেছনে স্কালোনির বড় একটা ভূমিকা রয়েছে। যখন একটা সময় স্কালোনি আসলেন, মেসিকে নিয়ে অনেক বেশি প্রশ্ন হচ্ছিল, মানে ব্যাপারটা হয়ে গেছে একটা স্বজনপ্রীতি কি করছেন কিনা স্কালোনি, এই ধরনের কথা উঠছিল। এই অর্জনের পেছনে স্কালোনির ভূমিকা নিয়ে কি বলবেন? না, স্কালোনির সাথে মেসির সম্পর্কটা অনেক পুরানো। তারা 2006 সালে যখন মেসির অভিষেক হয়েছিল বিশ্বকাপে, তখন কিন্তু স্কালোনি সেই টিমের একজন মেম্বার ছিলেন। 2019 সালে যখন স্কালোনিকে একটা ভাঙাচোরা কোপা আমেরিকা হারা একটা আর্জেন্টিনা টিমের দায়িত্ব দেওয়া হয়, ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে অনেকেই কিন্তু সেটা একটা প্রশ্ন তুলেছিলেন যে স্কালোনি কি আসলে আর্জেন্টিনা, কারণ স্কালোনি আসলে
আর্জেন্টিনা মতো টিমের কোচিং করার মতো অত হেভিওয়েট ছিলেন না, কিন্তু স্ক্যালোনি আস্তে আস্তে টিমটার মধ্যে যে বন্ডিংটা মিসিং ছিল সেই বন্ডিংটা আস্তে আস্তে গড়ে আমাদেরকে 2022-এ দেখিয়েছেন যে আসলে স্ক্যালোনি কত বড় মাপের কোচ। এর আগে 2021-এ সে কোপা আমেরিকা জিতেছেন, 2022-এ ওয়ার্ল্ড কাপটা চির অধরা ওয়ার্ল্ড কাপটা জিতিয়েছেন, আবার 2024-এ আবার কোপা আমেরিকা জিতেছেন। অবশ্যই মেসির অর্জনের পেছনে স্ক্যালোনির অবদান অনেক, অ্যাটলিস্ট ন্যাশনাল টিমে মেসির অবদানের অনেকটাই আপনার স্ক্যালোনিকে দিতে হবে। এই কেমিস্ট্রিটা কি এরকম যে ধরুন দুজনের বয়সও খুব বেশি পার্থক্য না, ইয়াং একসাথে খেলেছেন এবং স্কালোনি বোঝেন আসলে মেসি কি চান বা মেসি কি চান, মানে দুজনের মধ্যে বোঝাপড়াটাই হচ্ছে আর্জেন্টিনাকে এই জায়গায় নিয়ে এসেছে। এবং আপনি যেটা বললেন যে দলের জন্য যুদ্ধ করতে আমরা প্রস্তুত, মেসির একটা ভিডিও ফুটেজ আমরা দেখেছিলাম যখন প্র্যাকটিস করতে যাচ্ছে, মনে হচ্ছে যে সিনেমার যে হিরো যেভাবে সবাইকে নিয়ে ঢোকে, এন্ট্রিটা নেয়, এবং বিশ্ব চ্যাম্পিয়নদের তো আসলে এটাই করা উচিত। তার প্রতি যে সম্মানটা তিনি আসলে বোঝানন, সেটা তো এখনো স্টিল নাও বোঝাই যাচ্ছে। অবশ্যই। সো এটা নিয়ে আসলে কি বলবেন? না, অবশ্যই, কারণ হচ্ছে মেসিকে আমরা এত বছর ধরে দেখছি খেলতে, কিন্তু মেসির আসলে যেটা ল্যাকিং ছিল যে ন্যাশনাল টিমে সেই বন্ডিংটা, সেই লিডারশিপটা, হয়তো সেই লিডারশিপটা ঠিক ছিল কিন্তু হয়তো ওরকম ভাবে সবকিছু ক্লিক করছিল না। কিন্তু স্কালোনি আসার পরে স্কালোনির মেইন টোটকাটাই ছিল হচ্ছে বন্ডিংটা বাড়ানো টিমের মধ্যে, এবং সেটাই আমরা দেখেছি 19 সালে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে 20 সাল থেকে আর্জেন্টিনা একেবারে 2022-এর কাতার বিশ্বকাপের আগ পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। তো সে চেয়েছে যে মেসিকে কেন্দ্র করে পুরো টিমটা হোক, বন্ডিংটাও ওভাবে হোক, এভাবেই মেসিকেও তার সেরাটা এনে দেওয়া যাবে এবং আশেপাশে যা খেলোয়াড়রা থাকবে তারাও তাদের যাতে সেরাটা এনে দেয়। সো এটাই আসলে টোটকা হিসেবে কাজ করেছে। সেই টোটকাটা আমরা এখন দেখতে পাচ্ছি 2026 বিশ্বকাপে কাজে দিয়েছে। আমরা আলজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই, সেই সঙ্গে আজকে যে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে অস্ট্রিয়া, একটা শক্তিশালী দলই আমরা বলবো। তো আলজেরিয়া হচ্ছে একটা আফ্রিকান দল, যেখানে আমরা দেখতে পেয়েছি আরেকটা আফ্রিকান দল মরক্কো, তাদের বিপক্ষে ব্রাজিল ড্র করেছে। যদিও র্যাঙ্কিং অনেক পার্থক্য রয়েছে দুই দলের, কিন্তু তারপর একটা প্রশ্ন ছিল যে আফ্রিকান দলের বিপক্ষে একটা লাতিন আমেরিকা দেশ কি করবে। সেখানে কিন্তু মেসি দেখিয়েছেন পুরো, মানে 90 মিনিট খেলতে না পারলেও যতক্ষণ খেলেছেন দুর্দান্ত পারফর্ম করেছেন। আলজেরিয়ার পর আজকে অস্ট্রিয়া, মানে ওই জায়গাটা একটু কিছুটা হলো আর্জেন্টিনা যেভাবে দুর্দান্তভাবে খেলেছে, আজকে কিন্তু সেটা খেলার উপায় নেই। কোন জায়গাটা আপনি ফ্যান হিসেবে একটু ভয় পাচ্ছেন? ভয় আসলে পাচ্ছি না, আর্জেন্টিনা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন, ভয় পাওয়া আমাদের ফ্যানদের জন্য একদমই কাম্য মানে না। নামের জোরে কি হয়ে যাবে সবকিছু? নামের জোরে না, খেলাও অবশ্যই ভালোই হবে আশা করছি আর কি। কিন্তু যেটা হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর্জেন্টিনা টিমকে, সেটা হচ্ছে অস্ট্রিয়া একটা ইউরোপিয়ান টিম, আমরা সবাই জানি ইউরোপিয়ান টিমরা অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলে। সো র্যাঙ্কিং এ যদিও আলজেরিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, 21 এবং 28 21 এবং 28, হ্যাঁ। সো ওইটা ধরেন কাছাকাছি হলেও যেহেতু ওরা ফিজিক্যাল খেলবে, যেহেতু ওরা ইউরোপিয়ান টিম, এবং অস্ট্রিয়া টিমে যদি আপনি দেখেন, অস্ট্রিয়া টিমে কিন্তু কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে যারা বিশ্বের নামি দামি ক্লাবে খেলেন। যেমন আমরা বলি রিয়াল মাদ্রিদের ডেভিড আলাবা আছেন, টটেনহাম হটস্পারের কেভিন ডান্সও আছে, এছাড়াও মার্সেল সাবিৎসার আছে যে ডর্টমুন্ডে খেলে, বায়ার্ন মিউনিকের কনরাড লাইমার আছে। তো এরা কিন্তু যে কোনো সময় একজনই ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারে। তো আর্জেন্টিনাকে খুবই বেশি সাবধানী থাকতে হবে। একে তো হচ্ছে আর্জেন্টিনা অনেক দিন ধরে ইউরোপিয়ান কোনো প্রতিপক্ষের সাথে খেলে না, এবং প্রস্তুতি ম্যাচও তারা খেলেছে খুবই দুর্বল দলের সঙ্গে। হ্যাঁ, মানে ইউরোপিয়ান টিমের কোনো অনেক দিন ধরে ইউরোপিয়ান টিমের সাথে তারা খেলেনি। তো এইটা একটা তাদের জন্য পরীক্ষা হবে, যেহেতু এতদিন ধরে অন্য একটু দুর্বল প্রতিপক্ষের সাথে খেলেছে। এখানে অনেক ফাস্ট ফুটবল খেলবে অস্ট্রিয়া, এবং অস্ট্রিয়ার যে ডিফেন্স ওটাও খুবই স্ট্রং, এবং মিডফিল্ডটাও মার্সেল সাবিৎসারের কথা বলছিলাম, আরও একজন প্লেয়ার চুকুবেকা, সেও বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়। সো এরা দুজন মিডফিল্ডটা কন্ট্রোল করতে চাবে। কিন্তু তারপরে আমার মনে হয় আর্জেন্টিনার যে বন্ডিং আছে এবং আর্জেন্টিনার যে এক্সপিরিয়েন্স আছে, এটা দিয়ে তারা ম্যাচটা বের করে আনতে পারবে। মানে অ্যাটাকিং একটা ফুটবল আমরা দেখতে পারবো। এবং যদি বলি যে আজকে যে সময়টাই খেলা হচ্ছে বাংলাদেশ সময়, মানে বিশ্বকাপে আর্জেন্টিনা কি করবে না করবে তার একটা হয়তো বা পূর্বাভাস আজকে বোঝা যাবে। কারণ আপনি দেখেন যে যেটা আপনি বলছিলেন, আলজেরিয়া তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আমরা যদি বলি, এবং সেটা আফ্রিকান একটা দল। এরপরে জর্ডান রয়েছে আর্জেন্টিনার সামনে, এশিয়া থেকে তারা গিয়েছে এবং প্রথমবারের মতো, সেটাও সহজ প্রতিপক্ষ। অস্ট্রিয়া 3-1 গোলে তাদেরকে হারিয়েছে। তো আপনি কি মনে করেন যে বিশ্বকাপে আসলে আর্জেন্টিনার দৌড়টা কত দূর হবে, সেটা আজকের ম্যাচ দিয়ে বোঝা যাবে কিনা? ম্যাচ দিয়ে অবশ্যই বোঝা যাবে, কিন্তু বিশ্বকাপ আসলে কোনো স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন আর কি। তো প্রত্যেক ম্যাচেই আসলে ম্যাচ বাই ম্যাচ আর্জেন্টিনাকে আগাতে হবে। আগের ম্যাচটা 3-0 গোলে জেতা হয়েছে,
এই ম্যাচটাতেও তারা চেষ্টা করবে যে বল নিজেদের কাছে রেখে আস্তে ধীরে, হয়তো বা এটা অনেক বেশি যে একতরফা ম্যাচ হবে এরকম কিছু না, এমনও হতে পারে যে 1-0 অথবা 2-1 ম্যাচ যদি আর্জেন্টিনা জিতে তাহলেও তারা খুশি থাকবে। কিন্তু এইটাও আসলে ধরে রাখতে হবে যে এই ম্যাচটাও তাদের আসলে নিজেদের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আসবে, আত্মবিশ্বাস নিয়ে আসবে যে এরপরে তারা ইউরোপিয়ান টিমদের সাথে কেমন করতে পারবে। আর্জেন্টিনা নাকি শুধু অস্ট্রিয়ার বিপক্ষে খেলছে না, আর্জেন্টিনা আজকে মনে হয় ব্রাজিলের বিপক্ষেও খেলছে। সো তাদের সমর্থকরা একটু মুখিয়ে থাকবে এবং অস্ট্রিয়ার হয়ে সাপোর্টটা করবে যে যে কোনোভাবে যাতে এই দলকে হারানো যায়। কারণ আপনি তো একটা ব্যাপার ভালো মতোই জানেন যে নকআউট পর্বে যেতে হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হলে একটা ফায়দা রয়েছে। সো মেসিদের সামনে তো আজকে অবশ্যই সেই সুযোগটা রয়েছে, যদি তারা জিতে যায় তাহলে কিন্তু তারা নকআউট পর্বে চলে যাচ্ছে এবং গোল ব্যবধানও এখানে একটা ফ্যাক্ট। কতটুকু আপনি বিশ্বাস করেন যে আজকে অবশ্যই জিতবে এবং কি পরিমাণে গোল দিতে পারে বা মেসি কয়টা গোল দিতে পারে, সবকিছু মিলে একাদশটাই বা কেমন হতে পারে? আমি আসলে অবশ্যই বিশ্বাস করি আর্জেন্টিনা ম্যাচটা জিতবে, ম্যাচটা ক্লোজ হবে, কিন্তু আর্জেন্টিনা এন্ড অফ দ্য ডে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবে। স্কোর লাইন যদি বলেন, ওই যে যেটা বললাম যে 2-1 অথবা 2-0, 1-0, খুবই ক্লোজ হবে আর কি, যে 3-0, 4-0 কোনো খেলাই হবে না এখানে। আর্জেন্টিনাও অনেক ধীরে ম্যাচটা শুরু করবে। আর একাদশে বলেন যদি টালিয়াফিকোকে আমরা দেখেছি গত ম্যাচে হচ্ছে ইনজুর্ড ছিলেন, টালিয়াফিকো হয়তো এই ম্যাচে ব্যাক করবে, কিন্তু গত ম্যাচে আমরা দেখছি যে ফাকুন্দা মেদিনাও অনেক ভালো খেলছে। তো ওইটাও হয়তো দেখা যাবে যে টালিয়াফিকো হয়তো এই ম্যাচে উনি হয়তো শুরু করতে পারে। এছাড়া মন্টিয়েলের জায়গা মলিনা শুরু করবে। আর আলভারেজকে হয়তো এই ম্যাচে নামানো হবে না, লাউতারো মার্টিনেজই শুরু করবে। সো এছাড়া বাকিটা পুরাটা আগের ম্যাচের একাদশী থাকবে। মেসিকে এর আগে পুরো 90 মিনিট খেলানো হয়নি এবং যেহেতু মোটামুটি আর্জেন্টিনা একটা সেফ জোনে রয়েছে, প্রথম ম্যাচটা জিতেছে, গোল ব্যবধানও ভালো এবং আমরা আশা করতে পারি এই ম্যাচটা হয়তো বা তারা ভালো করবে। মেসিকে নিয়ে আপনার প্রেডিকশনটা কি, যে তাকে আসলে 90 মিনিট খেলানো উচিত কিনা বা কতটুকু খেলানো উচিত? কারণ আপনি যেটা বলছিলেন বিশ্বকাপ হচ্ছে একটা ম্যারাথন, সামনে আরেকটা ম্যাচ রয়েছে, তারপর নকআউট পর্ব, এইভাবে আসলে সিঁড়িগুলো পার করতে হবে। সো যদি কোনোভাবে একটা ইনজুরিতে পড়ে যান সেক্ষেত্রে তো একটা দলের জন্য বিপদ। সো এই মুহূর্তে মেসিকে নিয়ে আসলে বাজিটা কি খেলবে আসলে স্কালোনি? বাজি অবশ্যই মেসির, যেহেতু এখন 39, আর হয়তো বা আগামীকালকে বা পরশুদিনই মেসির 39 বছর পূর্ণ হবে। 24শে জুন। হ্যাঁ, 24শে জুন। তো এখন আসলে অবশ্যই মেসিকে অনেক বেশি সাব করে করে খেলানো উচিত স্কালোনির। কিন্তু যেহেতু অস্ট্রিয়ার সাথে ম্যাচ এবং এটাই গ্রুপ পর্বের সব থেকে কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তো আমার মনে হয় মেসি এই ম্যাচটাতে 90 মিনিট পুরোটাই খেলবে। এইটাতে যদি তারা কোনো রকম একটা রেজাল্ট নিয়ে আসতে পারে তাহলে হয়তো পরের ম্যাচটা জর্ডানের সাথে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষর সাথে খেলা হবে। তো জর্ডানের সাথে হয়তো বা মেসিকে অল্প কিছুক্ষণ খেলানো অথবা পুরো ম্যাচটাতেই রেস্ট দেওয়া যায়। তো এভাবেই হয়তো স্কালোনি হিসাবটা করবে। এবং আজকের ম্যাচটা জিতলে আমরা যেটা ধরে নিচ্ছি যে 3-0 গোলে তো জিতেছে, আজকের ম্যাচে যদি 2টা গোল হয় তাহলে 5টা, তো সেক্ষেত্রে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে অলরেডি। এবং আপনি যেটা বলছিলেন যে রেস্ট দিলে ভালো হয়, আমরা একটু রেজন বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বলতে চাই। আপনি দেখেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাম বলতেই হয় যে যেই ইউনিভার্সিটিতে আর্জেন্টিনার সমর্থকদের যেভাবে দেখা গেছে উল্লাসে, আপনার দেখে হয়তো বা গর্ব হয়েছে যে সেই ভিডিওগুলোতে ইভেন নেইমার পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, যখন আবার ব্রাজিলে খেলা হয়েছে সেখানে তিনি ইনস্টাগ্রামে লাইক দিয়েছেন। এর বাইরে বিশ্ব মিডিয়ায় সেটা ছড়িয়ে গেছে, বিশ্ব মিডিয়া যারা গণমাধ্যম কর্মী আছেন তারাও জানেন। এই যে পাগলামিটা, আপনি জার্সি পরে আছেন, সকাল সকাল কথা বলতে আসছেন, ভালো লাগা তো অবশ্যই কাজ করে। অবশ্যই ভালো লাগা কাজ করে। অনেকেই হয়তো এটা নিয়ে একটু বাঁকা চোখে তাকায় যে আমাদের দেশ খেলছে না বিশ্বকাপে, কিন্তু আমাদের এত পাগলামো করার কি আছে। কিন্তু বাংলাদেশ সবসময় ছিল ফুটবল প্রিয় জাতি। আমরা সেই 2000 সালের শুরুর দিক থেকেই দেখেছি এবং আমাদেরও আগের জেনারেশন তারা সেই ম্যারাডোনা, পেলের খেলা দেখে বাংলাদেশে এই ব্রাজিল এবং আর্জেন্টিনা এত সমর্থক গোষ্ঠী হয়েছে। এখন খুবই ভালো লাগে যে ফ্যাব্রিজিও রোমানো, ইএসপিএন তারাও হচ্ছে বাংলাদেশের আর্জেন্টিনার এগুলা শেয়ার করছে। তারপরে হচ্ছে নেইমারও এটা লাইক দিয়েছেন, আপনি বলছিলেন। এটা অবশ্যই বাংলাদেশের জন্য বিশ্বে এখন যে কোনো জায়গায় যদি আপনি খেলাও দেখতে যান, তার আপনি আগে হয়তো 5 বছর 8 বছর আগেও হয়তো কেউ জানতো না যে বাংলাদেশ কোথায়, হয়তো লাতিন আমেরিকার দেশের কেউই জানতো না। কিন্তু এখন যদি কাউকে আপনি আর্জেন্টিনার লোকাল কোনো অথবা ব্রাজিলের লোকাল কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে আমি বাংলাদেশ, বলেন যে বাংলাদেশ থেকে আসছি, তারা সবাই আপনাকে এক নামে চিনবে। তো অবশ্যই বাংলাদেশের নাম এখানে আসছে।
এই যে বাংলাদেশি ফ্যানদের পাগলামির জন্যই কিন্তু আর্জেন্টিনা থেকে আপনি নিশ্চয়ই জানেন যে একটা ডকুমেন্টারি করতে চলে এসেছেন এবং আজকে তারা একসাথে টিএসসি তে খেলা দেখবেন আর্জেন্টিনার যিনি অ্যাম্বাসেডর রয়েছেন তাকে সহ। এবং আমরা একটা ব্যাপার শুনছিলাম যে হয়তো বা আর্জেন্টিনার কোনো একটা সড়কের নামও বাংলাদেশের কোনো একটা জায়গার নাম অনুযায়ী হতে পারে। এই যে লাতিন আমেরিকার বুকে বাংলাদেশের কোন একটা জায়গার নাম হবে এবং তারা বাংলাদেশেও আসছেন জানেন, আপনাদের নিয়ে হয়তো অনেক অনেক সময় ট্রল করে যেটা আপনি বলছিলেন, তারপরেও তো মানে গর্ব হয়। আমি যদি এইভাবে বলি, লিওনেল মেসি বাংলাদেশে এসেছেন 2011 সালে, আপনাদের আসলে চাওয়া পাওয়াটা কি? মেসি তো একটা সময় অবসর নিবেনই, মেসির কাছে আবদারটা কি? পুরো বাংলাদেশের যত আর্জেন্টিনা ফ্যান রয়েছে তাদের তরফ থেকে আপনি কি বলতে চান? আমরা আসলে আর্জেন্টিনার যারা ফ্যান আছি, আমরা তো চাই মেসি সারা জীবন খেলুক। মেসি যদি এভাবে খেলে অবশ্যই আমরা চাই না কখনোই যে আমরা দেখবো না যে আর্জেন্টিনা টিমে খেলা দেখছি সেখানে মেসি নাই। সো অবশ্যই চাই যে, কিন্তু আসলে বাস্তবতাটাকেও মেনে নিতে হবে। মেসির এখন 39 বছর বয়স হয়ে গিয়েছে। তো আমরা অবশ্যই চাই এই বিশ্বকাপটা জিতে তারপরে মেসি অবসরে যাক। এটা আমাদের জন্য একটা গুড মেমোরি হয়ে থাকবে সারা জীবন। তো বাংলাদেশি সমর্থক হিসেবে কি চাইবেন? মানে মেসিকে বাংলাদেশে আসতে বলবেন না? অবশ্যই চাবো যে বাংলাদেশে আসুক। মেসি যখন এসেছিল তখন আমি আই ওয়াজ লাকি এনাফ যে আমি ওটা দেখতে গিয়েছিলাম। তো আবার অবশ্যই চাই যে মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলাদেশে আসুক, এবং আমি আশা করি যে এত ক্রেজিনেস বাংলাদেশি আর্জেন্টাইন ফ্যানদের দেখে হয়তো মেসি বাংলাদেশে আসবেন। রিজন, আমরা দেখি মাঝে মধ্যে বাংলাদেশে কিছু একটা হলে আন্দোলন হয়ে যায়। সো এই যে আর্জেন্টিনার সমর্থকরা একসাথে খেলা দেখছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। আমিনুল হক তিনি নিজেও ফুটবলার ছিলেন। যদি কখনো আপনাদের এরকম মনে ইচ্ছা জাগে, অনেক অনেক ধরনের কথা বলতে পারেন, আপনারা আর্জেন্টিনার সমর্থকরা দাবি তুলবেন কিনা যে লিওনেল মেসি সহ পুরো আর্জেন্টিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আনতেই হবে? আপনাদের অনেকগুলো গ্রুপ রয়েছে আমরা জানি সোশ্যাল মিডিয়ায়। আপনাদের এরকম কখনো পরিকল্পনা রয়েছে যে সরকারের কাছে দাবি তুলবেন যে এই দলটাকে একবার হলো বাংলাদেশে নিয়ে আসা হোক, ওই ট্রফি সহ? এখনো আসলে ওরকম দাবি তোলার ব্যাপারটা তো হয়নি। এগুলো আসলে অনেক বেশি প্রসেসের ব্যাপার। তো আমাদের স্বপ্ন তো দেখেন। অবশ্যই স্বপ্ন দেখি। প্রত্যেকটা আর্জেন্টাইন ফ্যানই বাংলাদেশের স্বপ্ন দেখে যে মেসি বাংলাদেশে আসবে। এরকমও হয়তো বা যারা এইসব যে আপনি বললেন যে সমর্থক গোষ্ঠী আছে, তাদের হয়তো যারা অ্যাডমিন আছেন, কর্তারা আছেন, তারা এখনো হয়তো কিছুটা প্ল্যান করছেন। হয়তো আমরা কয়েক বছর অথবা কয়েক মাসের মধ্যেই একটা গুড নিউজ শুনতে পারি যে মেসি এবং পুরো আর্জেন্টিনা টিম হয়তো বাংলাদেশে আসতে পারে। সেটাই আসলে নিঃসন্দেহে আমরা সেটাই ভাবছি। কেননা আমরা যদি বলি যে এই যে দেখি যে মিরপুরে আমরা দেখতে পেয়েছি বিশাল একটা জার্সি, মনে হচ্ছে পুরো আকাশটাই আসলে আর্জেন্টিনা, সেই ভালোবাসাটা রয়েছেই। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এরকম কিছু একটা দেখতেই পাবো। রেজন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।